আজকে নীলিমা দেবী ভীষণ খুশি, কারণ তার মেয়ে শহরের অনেক নামকরা ডাক্তার হয়েছে। তাই নীলিমা দেবী ঠিক করে সে আজকে সবাইকে ফ্রিতে ফুচকা খাওয়াবে। তাই তার ফুচকার দোকানে সকাল থেকে ভিড় একেবারে উপচে পড়ে, আর সবাই লাইন দিয়ে ফ্রিতে ফুচকা খেতে শুরু করে। আজকে যার যত ইচ্ছা তত ফুচকা খাও, কারণ আমার মেয়ে আজকে ডাক্তারের পরীক্ষায় পাশ করে ডাক্তার হয়ে গেছে। এর থেকে আনন্দের দিন আমার জীবনে আর কিছু হতে পারে না। এই বলে নীলিমা দেবী যখন সবাইকে ফ্রিতে ফুচকা খাওয়ায়, তখন তার মেয়ে ডাক্তারের সাদা জামা পরে এবং গলায় টেথিস্কোপ ঝুলিয়ে মায়ের কাছে আসে। আর যা দেখে নীলিমা দেবী খুবই খুশি হয়, আর তার চোখ আনন্দে জলে ভরে ওঠে। এমন সময় নীলিমা দেবীর মেয়ে প্রকৃতি তার ডাক্তারের মেডেল মায়ের হাতে তুলে দেয়, আর যা দেখে সবাই হাততালি দিতে শুরু করে। মা, আজকে শুধুমাত্র আমি তোমার জন্য ডাক্তার হতে পেরেছি, তাই এই জিত হলো তোমার। তুমি শীত, গ্রীষ্ম, বর্ষা রাত্রিবেলা জেগে জেগে ফুচকা বানিয়ে সকালবেলা থেকে ফুচকা বিক্রি করা শুরু করেছিলে, তাই আজকে আমি এতটা আনন্দের দিন দেখতে পেয়েছি। আজ থেকে 3 বছর আগে নীলিমা দেবী তার স্বামী, শ্বশুরমশাই, শাশুড়ি মা এবং মেয়ের সঙ্গে বাস করত। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা খুব একটা ভালো নয়, কারণ তারা সবসময় নীলিমা দেবীর উপর অত্যাচার করত। তাদের জন্য সারাদিন নীলিমা দেবীকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। এমনই একদিন, কি ব্যাপার বৌমা, রাত্রি 1টা বেজে গেল আর এখনো বারান্দার আলো জ্বলছে কেন? আমাদের ইলেকট্রিসিটির বিল কি তোমার বাবা দেয় নাকি? তুমি আর তোমার মেয়ে বারান্দার আলো নিভিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। মা, কালকে আমার মেয়ের ডাক্তারের ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা, আর ওর ঘরে কিন্তু ভীষণ গরম, পাখাটাও খারাপ হয়ে গেছে। তাই আমি ওকে বললাম বারান্দায় এসে পড়াশোনা করতে, কারণ বারান্দায় অনেক হাওয়া। আমার মেয়ের পড়াশোনা করা হয়ে গেলেই ও ঘরে চলে যাবে। কি, আমার ছেলে একেই তোমার মেয়েকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তারি পড়াচ্ছে, আর তুমি এখন বারান্দায় বসে তোমার মেয়েকে পড়াশোনা করিয়ে লাইটের বিল বাড়াচ্ছ? কোনো পড়াশোনা করতে হবে না, ওই তো রেজাল্ট বেরোলে ফেল করবে। তোমাকে কে এমন কথা বলেছি ঠাম্মি যে আমি ফেল করব? আমি একদিন না একদিন ডাক্তার হয়ে দেখাবই, আর আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করব। নাতনি এই কথা বলা মাত্রই কমলা দেবী ভীষণ রেগে যায়, আর সে ইচ্ছা করে বারান্দার লাইট পাখা নিভিয়ে দিয়ে মেন সুইচ থেকে বারান্দার লাইন কেটে দিয়ে ঘরে ঘুমাতে চলে যায়। যার ফলে প্রকৃতি আর বারান্দায় বসে পড়াশোনা করতে পারে না। সে ঘরে গিয়ে গরমে বসে পড়াশোনা করে, আর মেয়ের জন্য তার মাও সারা রাত জেগে বসে থাকে। আর পরের দিন সকালবেলা উঠে যখন নীলিমা দেবী তার মেয়েকে নিয়ে ডাক্তারি কলেজে যাবে, তখন, বিশু, আজকে আমার মেয়ের পরীক্ষার ফিস দেওয়ার শেষ দিন। তুমি বলেছিলে আজকে আমাকে 50,000 টাকা দেবে, কিন্তু এখনো দিলে না। আমার মেয়ে সব বান্ধবীরা ফিস জমা দিয়ে দিয়েছে, আর আমি ওর মাস্টার মশাইকে বলি পরীক্ষার দিন পর্যন্ত সময় চেয়েছি। তাই তুমি যদি এখন টাকা না দাও, তাহলে কিন্তু আমাদের মেয়ে পরীক্ষায় বসতে পারবে না। আমি আর একটা টাকাও ফ্রি ফান্ডে নষ্ট করতে পারবো না। তোমার মেয়েকে ডাক্তারি পড়ে ছাড়িয়ে দাও, আর আমি ছেলে দেখেছি, তার সাথে ওর বিয়েও দিয়ে দেবো, কারণ মেয়েদের ডাক্তারি পড়ে কোনো লাভ নেই। এভাবে প্রকৃতির বাবা 1 টাকাও দিতে চায় না। তাই এমন সময় প্রকৃতির মা কাঁদতে কাঁদতে তার বাবা অজিতেশ বাবুকে ফোন করে সব কথা বলে। তুই চিন্তা করিস না মা, আমি এতদিন ফুচকা বিক্রি করে ব্যাংকে কিছু টাকা হলেও জমাতে পেরেছি, তাই আমি প্রকৃতির পরীক্ষার টাকা জমা করে দিচ্ছি। এমন কথা শুনে প্রকৃতি এবং তার মা দুজনেই খুবই খুশি হয়। আর সেদিনই নীলিমা দেবীর ফুচকাওয়ালা বাবা ডাক্তারি কলেজে গিয়ে প্রকৃতির কলেজের ফি জমা করে, আর টাকা দেওয়ার পর প্রকৃতি প্রথম বর্ষের ডাক্তারি পরীক্ষা দিতে পারে। এভাবেই দেখতে দেখতে পরীক্ষার কয়েকটা দিন কাটে। আর একদিন প্রকৃতি যখন নিজের ঘরে বসে বিভিন্ন ডাক্তারি বিষয়ে পড়াশোনা করে, তখন, এই দেখ প্রকৃতি, আমি তোর জন্য কি বানিয়ে নিয়ে এসেছি। তোর দাদু যেমন ফুচকা বানায়, আমি ঠিক তেমন ভাবেই তোর জন্য মুচমুচে ফুচকা বানিয়ে নিয়ে এসেছি। কারণ তুই সারা দিন পড়াশোনা করিস আর বাইরে গিয়ে ফুচকাও খেতে পারিস না, তাই এবার থেকে আমি তোকে বাড়িতে ফুচকা বানিয়ে দেব। থ্যাংক ইউ মা, আমার ফুচকা খেতে ভীষণ ভালো লাগে, আর তোমার বানানো ফুচকাগুলো দেখে আমার এমনিতেই অনেক লোভ লাগছে। এই বলে প্রকৃতি বেশি বেশি করে ফুচকা খেয়ে নেয়, আর তার পেটে যাতে গ্যাস না হয় সেই জন্য প্রকৃতি গ্যাসের ওষুধও খায়, কারণ সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়, আর সেই জন্য তাকে সবসময় নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেকদিন নীলিমা দেবীর শ্বশুরবাড়ির পরিবার প্রত্যেকেই তার উপর অত্যাচার করে, আর যার ফলে প্রকৃতির পড়াশোনার খুবই ক্ষতি হয়। এমনই একদিন, আমি আপনাদের সঙ্গে আর সংসার করতে পারবো না, কারণ আমি ভালো করেই বুঝতে পারছি আপনারা ইচ্ছা করে আমার মেয়ের বিয়ে দিতে চাইছেন যাতে ও ডাক্তার হতে না পারি। মরণ দশা, আমাদের সঙ্গে সংসার না করলে তুমি যাবে কোথায়?
তোমার ওই ফুচকাওয়ালা বাবার ঘরে গিয়ে উঠবে, তারপর কদিন পর টাকা পয়সার অভাবে কাঁদতে কাঁদতে আমাদের কাছে ফিরে আসবে। এমন কথা শুনে নীলিমা দেবীর চোখে জল আসে, আর সে এক মুহূর্ত তার মেয়েকে নিয়ে সেই বাড়িতে থাকতে চায় না। তখনই সে তার মেয়েকে নিয়ে নিজের বাবা অজিতেশ বাবুর বাড়িতে গিয়ে পৌঁছায়। আর কয়েকদিনের মধ্যেই প্রকৃতির প্রথম বর্ষের ডাক্তারি পরীক্ষার ফলাফল বেরোলে প্রকৃতি কলেজের মধ্যে প্রথম স্থান অধিকার করে, যার ফলে প্রকৃতির মা এবং দাদু দুজনেই খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন, আমি আর এই বুড়ো হারে জোর পাই না রে মা, তারপর তুই আর তোর মেয়ে এসে আমার কাছে আছিস, সুতরাং খরচা তো একটু বেড়ে গেছে, তাই তুই কিছু মনে করিস না মা। তোকে আমি এইভাবে বলতে চাই না, কিন্তু কি করবো বল, আমি আর একা ফুচকা বানিয়ে পেরে উঠছি না। বাবা তুমি এরকম কথা বলো না, কারণ তুমি যদি এখন আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দাও তাহলে আমরা পথে গিয়ে বসবো। কিন্তু তুমি চিন্তা করো না, এবার আমি তোমার সঙ্গে ফুচকা বানাবো আর রাস্তায় গিয়ে ফুচকা বিক্রি করব, তাহলে তোমার অনেকটা সাহায্য হবে। এমন কথা শুনে অজিতেশ বাবু খুবই খুশি হয়। আর সেদিনের পর থেকে বাবা এবং মেয়ে দুজনে মিলে রাত জেগে জেগে ফুচকা বানাতে শুরু করে। আর ফুচকা বিক্রি করে যা লাভ হয় সেই টাকা তারা ব্যাংকে জমিয়ে রাখে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন প্রকৃতি তার বান্ধবী দোলনের জন্য অনেক অনেক ফুচকা নিয়ে যায়। একই প্রকৃতি, তুই তো আমাকে আগে বলিসনি যে তোর মা আর দাদু ফুচকা বানাই, আর তুই এরকম কুড়ে ঘরে থাকিস, আর এরকম অবস্থাতে তুই ডাক্তারি পড়া কন্টিনিউ করছিস কি করে? আমার বাবা শহরের সব থেকে বড় অ্যাডভোকেট, তবু আমার ডাক্তারি পড়ার জন্য টাকা জোগাড় করতে গিয়ে বাবা হিমশিম খেয়ে যাচ্ছে। আমার মা আর দাদু আমাকে ডাক্তারি পড়াশোনা করানোর জন্য অনেক কষ্ট করে টাকা রোজগার করে, আর তোকে কে বলেছে গরিব হয়ে ডাক্তারি পড়া যায় না? যাই হোক বাবা, আমি এরকম ফুচকাওয়ালির মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, কোনো বন্ধুত্ব থাকবে না তোর সঙ্গে, আমি চললাম। এভাবে দোলন প্রকৃতিকে অপমান করে সেখান থেকে চলে যায়। আর প্রকৃতির ভীষণ পরিমাণে খারাপ লাগে। এমন সময় প্রকৃতি যখন তার মা এবং দাদুকে সব কথা বলে তখন তাদেরও চোখে জল আসে। আর পরের দিন কলেজে গিয়ে দোলন সবাইকে রটিয়ে দেয় যে হবু ডাক্তার প্রকৃতি হলো একজন ফুচকাওয়ালির মেয়ে, তাই সবাই এবার তাকে খ্যাপাতে শুরু করে। কিন্তু প্রকৃতি কোনো কিছু গায়ে মাখে না, সে নিজের মতো পড়াশোনা চালিয়ে যায়। কিন্তু কিছুদিনের মধ্যে হঠাৎ করে অজিতেশ বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। আর তারপর থেকে নীলিমা দেবী একা হাতে ফুচকা বিক্রি করতে থাকে। আর হঠাৎই একদিন নীলিমা দেবীরও শরীর খারাপ করে। মা তুমি চিন্তা করো না, আজকে আমাদের সিনিয়র ডাক্তাররা কেউ হসপিটালে আসবে না, তাই আমাদের আজকে ছুটি, তাই আজকে তোমার জায়গায় আমি ফুচকা বিক্রি করতে যাব। না না, তোকে এসব করতে হবে না, আমার যতই শরীর খারাপ হোক না কেন আমি ঠিক ফুচকা বিক্রি করে আসবো। প্রকৃতি কিছুতেই তার মায়ের কথা শুনতে চায় না, তাই সে একদিনের জন্য ডাক্তারি পড়া বাদ দিয়ে মায়ের মতো ফুচকা বানাতে শুরু করে। আর সে যখন রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বিক্রি করতে শুরু করে তখনই হঠাৎ করে কমলা দেবী তার বান্ধবীকে নিয়ে ফুচকার দোকানে আসে। ওরে বাবারে, কি সাংঘাতিক, আমাদের জীবন জ্বালিয়ে পুড়িয়ে তুই এখন এখানে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছিস? তোর আর তোর মায়ের কোনো লজ্জা নেই তাই না? ইস, সবার সামনে আমাদের পরিবারের মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিল। তার মানে আমি ঠিকই শুনেছিলাম, তোর মা এখন এই দোকানে ফুচকা বিক্রি করে আর তুই এখন এসব কাজ করছিস কেন? এই নাকি তুই আবার ডাক্তার হবি? এভাবে কমলা দেবী প্রকৃতিকে খুব খারাপ খারাপ কথা বলে। আর তখনই নীলিমা দেবী ঘর থেকে সব কথা শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসে। এই যে আরেকজন চলে আসলো, আমার হাড় একেবারে জ্বালিয়ে খেয়েছে। আমি কোন কুলক্ষণে যে এই দোকানে ফুচকা খেতে এলাম কি জানি, এখন পাড়ার সবাই জেনে যাবে যে আমার নাতনি নাকি তার মায়ের সঙ্গে ফুচকা বিক্রি করে। ছি মা, দয়া করে আপনি আমাদেরকে আর অপমান করবেন না, কারণ এখন আমি কিংবা আমার মেয়ে আপনার টাকাই খাই না, আর আমার মেয়ে আমার টাকাতে ডাক্তারি পড়াশোনা করছে, তাই আমি ফুচকা বিক্রি করি কিংবা যাই করি আপনার এই নিয়ে মাথা ব্যথা কেন? এমন কথা শুনে কমলা দেবী খুবই রেগে যায়, তাই সে তার নাতনি এবং বৌমাকে গালিগালাজ করে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে এভাবেই 2 বছর কাটে। আর প্রত্যেক বছর প্রকৃতি কলেজে ডাক্তারি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে। আর এবছর প্রকৃতির ফাইনাল ইয়ারের পরীক্ষা। আর এবার যেহেতু পরীক্ষার টাকাটা অনেকটাই বেশি, তাই নীলিমা দেবী দিনরাত জেগে ফুচকা তৈরি করতে শুরু করে। আর সে যখন একদিন ফুচকা বিক্রি করতে যায় তখন, বাবা আমি ওই দোকান থেকে ফুচকা খাবো, কারণ আমি আর তুমি বিদেশ থেকে ফেরার পর বাঙালিদের মতো ফুচকা খাইনি। আর তুমি এখন ডাক্তার হওয়ায় আমাকে কিন্তু বকাবকি করবে না, ফুচকা খাওয়া মোটেই শরীরের পক্ষে ক্ষতি নয়।
আমি কি বলেছি যে তোকে আমি ফুচকা খেতে দেবো না? তুই আমার একমাত্র মেয়ে আর বিদেশের অনেক বড় একটা নামকরা ডাক্তার, সুতরাং তোকে ফুচকা না দিলে তুই তো আমার কোনোদিনও চিকিৎসাই করবি না। এই বলে তারা দুজনে নীলিমা দেবীর দোকানে ফুচকা খেতে চলে যায়। আর নীলিমা দেবী যখন তাদেরকে ফুচকা খাওয়াতে শুরু করে তখনই প্রকৃতির ডাক্তারের জামা কাপড় পরে ফুচকার দোকানে চলে আসে। মা, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আর যাওয়ার সময় ব্যাংক হয়ে যাব। তুমি ব্যাংকে যে 1 লক্ষ টাকা লোন অ্যাপ্লাই করেছিলে সেটা মনে হয় আজকে দেবে। আমি ওই টাকাটা নিয়ে কলেজে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলিস। আর তুই কিন্তু খুব ভালো করে পরীক্ষা দিস, কারণ তোকে নামকরা ডাক্তার হতেই হবে। আমি আমার বাবার বাড়ি মর্গেজ রেখে ব্যাংক থেকে লোন নিয়েছি, তাই তুই আমার মান সম্মান রাখিস কিন্তু। এই শুনে প্রকৃতির চোখে জল নিয়ে পরীক্ষা দিতে চলে যায়। আর এমন সময় প্রকৃতি এবং তার মায়ের কথা শুনি চারু এবং তার বাবার ভীষণ পরিমাণে খারাপ লাগে। তাই তখনই তারা নীলিমা দেবীর কাছ থেকে তাদের দুঃখের কাহিনী শুনে নেয়। কাকিমা, তুমি একদম চিন্তা করো না। তোমার মেয়ে যে ডাক্তারি কলেজে পড়াশোনা করে সেই ডাক্তারি কলেজের প্রিন্সিপাল হলো আমার কাকা, আর আমি আর আমার বাবা কিন্তু দুজনেই বিদেশের নামকরা ডাক্তার। এমন কথা শুনি নীলিমা দেবী ভীষণ পরিমাণে অবাক হয়। হ্যাঁ, আমি এক্ষুনি আমার ভাইকে ফোন করে বলছি যে তোমার মেয়ের কাছ থেকে যেন কোনো রকম টাকা নেওয়া না হয়। আর তুমি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবে না। এতদিন ডাক্তারি পড়তে তোমার মেয়ের যা খরচ হয়েছে সেই টাকা তোমার মেয়েকে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু দাদা, আমার মাথায় আপনাদের ধার দেওয়া টাকার বোঝা চেপে যাবে, আর এত টাকা আমি আপনাদেরকে কিভাবে ফেরত দেব? তোমার মেয়ে যখন শহরের নামকরা ডাক্তার হয়ে যাবে তখন তুমি আমাকে আর আমার মেয়েকে ফ্রিতে ফুচকা খাইও, আমরা ভীষণ খুশি হব তখন। এই বলে সান্যাল বাবু তখনই তার ভাইয়ের কলেজে ফোন করে সব কথা জানিয়ে দেয়, যার ফলে প্রকৃতির ডাক্তারি পরীক্ষার সব টাকা পেমেন্ট হয়ে যায়। তাকে আর কোনো রকম কোনো টাকা খরচা করতে হয় না। ফলে প্রকৃতি এবং তার মা দুজনেই খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর প্রকৃতির যখন ফাইনাল পরীক্ষার রেজাল্ট আউট হয় তখন সে গোল্ড মেডেলিস্ট হয়ে পাশ করে আর রেজিস্টার নাম্বার প্রাপ্ত শহরের নামকরা ডাক্তার হয়ে ওঠে। আর আজকে সেই খুশিতেই নীলিমা দেবী সবাইকে ফ্রিতে ফুচকা খাওয়ায়। আর এমন সময় চারু এবং তার বাবাও নীলিমা দেবীর কাছে ফ্রিতে ফুচকা খেতে আসে। আর যা দেখে প্রকৃতি এবং তার মা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায়। আর এভাবেই ফুচকাওয়ালি নীলিমা দেবীর একমাত্র মেয়ে প্রকৃতি ডাক্তার হয়ে ওঠে। কাঞ্চনা দেবী তার ছেলে আকাশ এবং বৌমা মালতীর সঙ্গে থাকতো। কাঞ্চনা দেবীর একটি মেয়েও ছিল, তার নাম ছিল পুষ্পা। পুষ্পার বিয়ে হয়ে যাওয়ায় সে শ্বশুর বাড়িতেই থাকতো। কাঞ্চনা দেবী তার বৌমাকে মোটেই পছন্দ করতে পারত না, কারণ তার বৌমা মালতী এক গরিব ঘরের মেয়ে ছিল। আর বিয়েতে যৌতুক হিসেবে তার বাবা মা বিশেষ কিছু দিতে পারেনি। সেই জন্য সবসময় কাঞ্চনা দেবী মালতীর সঙ্গে খুবই বাজে ব্যবহার করত। আরে নে নে, তাড়াতাড়ি হাত চালা। কখন থেকে পাখাটা বন্ধ করে রেখেছিস? দেখতে পাচ্ছিস না গরমে আমি ঘেমে যাচ্ছি? উপরওয়ালা তোকে চোখ দিয়েছে নাকি দেয়নি? হ্যাঁ মা, এই তো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। পাখা চালিয়ে ঘর ঝাড়ু দিলে সব ধুলো ময়লা তো উড়ে যাবে, সেই জন্য আমি পাখাটা বন্ধ করে রেখেছিলাম। মালতী খুবই সরল এবং বাধ্য প্রকৃতির মেয়ে ছিল। সে তার শাশুড়ি মায়ের সব আদেশ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করত। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। একদিন কাঞ্চনা দেবীর মেয়ে পুষ্পা তার মায়ের সঙ্গে দেখা করতে আসে। মা, কেমন আছো তুমি? ওরে বাবা রে, আমি কতদিন পর এখানে এলাম। পুরো 19 দিন হয়ে গেল। আজকে 19 দিন পর তোমাকে দেখলাম। তুই এসেছিস মা? আমি তোকে দেখে খুব খুশি হয়েছি। তোকে তো রোজ আমি ফোন করে আমার কাছে আসতে বলি, তুই তো আসতেই চাস না। শ্বশুর বাড়িতে থাকতে কোনো কষ্ট হচ্ছে না তো তোর? না না, কোনো কষ্ট হচ্ছে না। তোমার জামাই কিছুদিনের জন্য শহরে গেছে, সেই জন্য আমি ভাবলাম বাড়িতে একা একা থেকে কি করব, তাই তোমার কাছে চলে এলাম। যাক, খুব ভালো করেছিস। এই, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? আমার মেয়েটা এত দূর থেকে কষ্ট করে এলো, যা তাড়াতাড়ি এর জন্য কিছু একটা খাবার বানিয়ে নিয়ে আয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখবে? মনে মনে হিংসা করছে। আমি আসলে তো তোমার বৌমার গায়ে বড় বড় ফোসকা পড়ে। ওর কেন হিংসা হবে? এই বাড়িটা তো তোর, নাকি ওর এই বাড়িটা? তোর যখন ইচ্ছে হয় তুই এখানে আসবি। হ্যাঁ একদম। এই শোনো, আমি পনিরের পরোটা খাবো। যাও, আমার জন্য পনিরের পরোটা বানিয়ে নিয়ে এসো। বাড়িতে পনির না থাকায় মালতী পনির কিনতে বাজারে চলে যায়। মালতী সেখান থেকে বেরিয়ে যাওয়া মাত্রই পুষ্পা এবং তার মা মালতীর নামে নিন্দা করা শুরু করে দেয়। জানো মা, আমাদের পাশের বাড়িতে যে হারাদন কাকু আছে না, ওই হারাদন কাকু তার মেয়ের কিছুদিন আগেই বিয়ে দিয়েছে। খুব ধুমধাম করে বিয়ে দিয়েছে জানো। শুধু তাই না, মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে 4 চাকা গাড়ি পর্যন্ত দিয়েছে।
এ তুই কি বলছিস? ওই হারাধন তো ভীষণ গরিব, জমিতে চাষ করে সংসার চালায়। মেয়ের বিয়েতে এত টাকা কিভাবে খরচ করলো? আর গাড়িটাই বা কিভাবে কিনলো? দেখো মা, যৌতুক দেওয়ার জন্য টাকা নয়, মনের ইচ্ছে থাকা দরকার। সবাই কি আর বৌদির বাবা মায়ের মতো? বৌদির বাবা মা চাইলেও আমাদেরকে অনেক কিছুই দিতে পারতো, কিন্তু সেরকম কিছুই তো দেয়নি। শুধু একজোড়া কানের দুল আর একটা পাতলা সোনার চেন দিয়েছে, এছাড়া কিছুই তো দেওয়ার মুরদ হয়নি। ছাড় তো, ওদের সোনা গহনা আমার লাগবে না। সোনা গহনা কি আমার কম আছে নাকি? উপরওয়ালা আমাকে যা দিয়েছে তাতেই অনেক। হ্যাঁ, সে তো জানি তোমার সোনা গহনা অনেক আছে, কিন্তু সেগুলো তো আর আমি পাবো না বলো। সেগুলো তো সব তোমার বৌমাই পাবে। তোমার বৌমা বাপের বাড়ি থেকে কিছু পায়নি, কিন্তু শ্বশুর বাড়ি থেকে তো শাশুড়ি মা মারা যাওয়ার পর অনেক কিছুই পাবে, তাই না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি ওকে একটা কানা করিও দেব না। বাপের বাড়ি থেকে একটা কিছু নিয়ে আসেনি, আর আমি নাকি ওকে আমার সোনা গহনা দেব? আমার সমস্ত সোনা গহনা আমি আমার মেয়েকে দেব, ওকে দিতে যাব কেন? দেখো মা, তুমি মারা যাওয়ার পর কিন্তু আমি এখানে এসে কোনো জিনিসের উপর অধিকার দেখাতে পারবো না। তুমি খারাপ ভেবো না, এটাই কিন্তু বাস্তব বলো। তাই তুমি বেঁচে থাকতে থাকতে আগে ভাগেই আমাকে কিন্তু সব দিয়ে দেবে। তুমি এখন যে নেকলেসটা পরে আছো ওটা আমাকে দাও না। এই নেকলেসটা আমার খুব পছন্দের। এটা তোর পছন্দ? তুই বলবি তো? ঠিক আছে, এই নে ধর। আর হ্যাঁ, তোর বৌদি যেন এসবের ব্যাপারে কিছু জানতে না পারে। আর তুই কিছুদিন পরপরই এখানে আসা যাওয়া করতে থাকবি, তাহলে আমি একটা একটা করে জিনিস তোকে দিয়ে দিতে পারবো। সব একেবারে দিয়ে দিলে তোর দাদা জানতে পারলে আবার রাগ করবে কিন্তু। হ্যাঁ মা, আমি এখানে সব সময় না আসলে তোমার বৌমাকে কে জ্বালাবে বলো? তুমি তো ওকে দিয়ে অতটাও কাজ করাতে পারো না, আর আমি এখানে আসলে ওকে 1 মিনিটের জন্য বসতেও দিই না। এভাবেই তারা মালতীকে নিয়ে হাসাহাসি করতে থাকে। মালতী দরজার বাইরে থেকে সবই শুনতে পেয়ে শুধুমাত্র চোখে জল ফেলে। এরকম ভাবেই সময় কাটতে থাকে। কয়েকদিন শ্বশুর বাড়িতে থেকে সে আবার বাপের বাড়িতে আসে। সে যতবারই বাপের বাড়িতে আসে ততবারই তার মায়ের সোনা গহনা থেকে কিছু না কিছু নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। ধীরে ধীরে পুষ্পার লোভ আরো যেন বাড়তেই থাকে। মনোজ, এই দেখো আমি বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছি। এই 10 ভরি ওজনের ঝুমকাটা দেখেছো? এটা আমার মায়ের, আমার মা আমাকে দিয়েছে। কেমন বলো তো? বাহ, এটা তো দারুণ। তোমার মায়ের কাছে তো দেখছি অনেক সোনা গহনা আছে। যখনই বাপের বাড়িতে যাচ্ছ তখনই কিছু না কিছু একটা নিয়েই তো আসছো। আরে হ্যাঁ, আর আস্তে আস্তে মায়ের সবকিছুই আমি নিয়ে নেব। মায়ের কাছে শুধু সোনা গহনা নয়, অনেক টাকা পয়সাও আছে। আমার ঠাকুর দাদা তো জমিদার ছিল, সেজন্য আমার ঠাকুর দাদার আমলের অনেক সোনা গহনা, জমি জায়গা, টাকা পয়সা আমার মায়ের কাছে আছে। আমি তো ভাবছি মায়ের কাছ থেকে 2 লক্ষ টাকা চাইবো, বলবো যে তোমার জামাই নতুন ব্যবসা শুরু করবে। তুমি তো আমার মনের কথাটাই কেড়ে নিলে পুষ্পা। কিন্তু ব্যবসা করার জন্য 2 লক্ষ নয়, কমপক্ষে 10 লক্ষ টাকা দিতে বলবে। আর তোমার মায়ের তো ভালোই বয়স হয়েছে, তাই মা বেঁচে থাকতে থাকতে সমস্ত টাকা পয়সাই হাতিয়ে নাও। আর সবচেয়ে বড় জিনিস যেটা, তুমি যদি তোমার মাকে বোকা বানিয়ে সমস্ত জমি জায়গা তোমার নামে করে নিতে পারো, তাহলে আমাদেরকে আর ভবিষ্যতের জন্য কখনো ঘুরে তাকাতেই হবে না, বুঝেছো? জমি জায়গা সব আমার নামে কি করে হবে? আমার তো দাদাও আছে। আমার দাদা আর আমার দুজনের মধ্যে তো ভাগাভাগি করা হবে। আরে বাবা, বোকার মতো কেন কথা বলছো? আমি তো সেটাই বলতে চাইছি, যাতে তোমার দাদা কিছু না পাই সেই ব্যবস্থা করো। দরকার হলে তুমি 2 মাস হোক, 6 মাস হোক বা 1 বছর বাপের বাড়িতে গিয়েই থাকো, কিন্তু তোমার মাকে হাতে করতে হবে। আর সমস্ত জমি জায়গায় নিজের নামে করে ফিরে আসবে, বুঝেছো? ঠিক আছে, তুমি একদম ভালো কথা বলেছো। আমি তো আজকেই বাড়ি এলাম, 2-1 দিন যাক, তারপর আবার মায়ের কাছে চলে যাব। এভাবে পুষ্পা এবং তার স্বামী কাঞ্চনা দেবীর সম্পত্তি হাতিয়ে নেওয়ার এক বড়সড় ষড়যন্ত্র করে। 2-1 দিন কাটতে না কাটতেই পুষ্পা আবার বাপের বাড়িতে চলে যায়। বাপের বাড়িতে এসে পুষ্পা তার মা এবং বৌদির সঙ্গে ঝগড়া লাগানোর চেষ্টায় লেগে পড়ে। মা দেখো না, আমি এখানে এসেছি বলে তোমার বৌমা আমাকে কত কথা শোনালো। আমাকে বললো আমি তো 2 দিন আগেই এসেছিলাম, আবার 2 দিন পরে কেন চলে এলাম। তুমি তো জানো মা, আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমি একদম থাকতে পারি না, সেই জন্য তো বারবার তোমার টানে এখানে ছুটে আসি। হ্যাঁ রে মা, আমি জানি তো, তুই তো আমার সোনার টুকরো মেয়ে। কাঁদিস না রে মা, ওকে ভালো করে আমি শিক্ষা দেব, না হলে হবে না। ওকে শিক্ষা তো দিতে হবে, কিন্তু অন্যভাবে। ওকে মারধর করে বাড়ির কাজ করিয়ে কোনো লাভ হচ্ছে না, এগুলোতেও অভ্যস্ত হয়ে পড়েছে। ওকে অন্যভাবে সাহায্য করতে হবে। আমি কি বলছি ভালো করে শোনো। পুষ্পা তার মাকে কি কি করতে হবে খুব ভালো মতো বুঝিয়ে দেয়। পুষ্পার কথা মতো কাঞ্চনা দেবী তার বৌমাকে সেখানে ডাকে। তোমার বাবা তো বিয়েতে কিছুই দেয়নি। আজকাল ভিখারি ঘরের মেয়েদের বিয়ে হচ্ছে, গিয়ে দেখে এসো কত টাকা যৌতুক দিচ্ছে। তোমার বাবা কি ভিখারির থেকেও অধম? মা, বিয়ের 1 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনি সবসময় এই কথাটা কেন বলেন? যা হওয়ার সেটা তো হয়ে গেছে, বারবার একই কথা তুলে আমাকে কেন কথা শোনান আপনারা?
এখন আমার টাকার খুব দরকার। আমার জামাইয়ের অবস্থা খুব খারাপ, ওর ব্যবসা পুরোপুরি ডুবে গেছে। নতুন করে ব্যবসা দাঁড় করানোর জন্য 10 লক্ষ টাকা লাগবে, আর এই 10 লক্ষ টাকা তুমি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসবে। 10 লক্ষ টাকা আমি কোথায় পাবো? 10 লক্ষ টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার বাবা মায়ের নেই। টাকা নেই কিন্তু জমি তো আছে। শুনেছি তোমার বাবার নাকি 1 বিঘা জমি আছে। তুমি তো তোমার বাবার একমাত্র মেয়ে, বাবা মা মারা যাওয়ার পর সবই তো তুমিই পাবে। তুমি ওই 1 বিঘা জমিটা তোমার বাবাকে বলো আমার নামে করে দিতে। কি বললাম শুনতে পেলে? আজকে বাপের বাড়িতে চলে যাও, আর জমি না নিয়ে তুমি এখানে ফিরে আসবে না। মালতী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। সে তার শাশুড়ি মায়ের কাছে অনেক অনুনয় বিনয় করতে থাকে, কিন্তু তবুও কাঞ্চনা দেবী কিছুই বুঝতে চায় না। বাধ্য হয়ে মালতী তার বাপের বাড়িতে চলে যায়। মালতী বাড়িতে না থাকায় এই সুযোগ নিয়ে পুষ্পা তার মায়ের সমস্ত সোনা গহনা এবং টাকা পয়সা সমস্ত কিছু হাতিয়ে নেয়। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। 1 মাস পর মালতী আবার শ্বশুর বাড়িতে ফিরে আসে। কি হলো? কিছু খবর হলো? একবারও তো ফোন করে কিছু জানালে না তুমি। তোমার বাবা জমির ব্যাপারে কি বললো? আসলে বাবা ওই 1 বিঘা জমিটা আমার নামে করে দিয়েছে। আমি অনেকবার করে বাবাকে বলেছি আপনার নামে জমিটা করে দিতে, কিন্তু বাবা কিছুতেই আমার কথা শুনলো না। বাবা বলেছে যদি আপনার নামে জমিটা করে দেয় তাহলে আপনারা আবার আমার উপর অত্যাচার করবেন। সেই জন্য দেখেছো মা, তোমার বৌমাকে আমরা যতটা বোকা মনে করতাম ততটাও বোকা নয়। জমিটা ঠিক নিজের নামে করে চলে এসেছে। ওর নামে থাকুক না, অসুবিধা কি? আমি জমিটা বিক্রি করার ব্যবস্থা করছি। জমি বিক্রি করে যা টাকা পাবো আমি তোকে দিয়ে দেব, এই নিয়ে তোকে চিন্তা করতে হবে না। মালতী তার শাশুড়ি মায়ের কথা মেনে নেয়, কিন্তু হঠাৎ করে সেদিনই কাঞ্চনা দেবী সিঁড়ি থেকে পড়ে যায়। তার মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে ভর্তি করা হয়। ডাক্তার জানিয়ে দেয় কাঞ্চনা দেবীকে বাঁচিয়ে তুলতে হলে তার ব্রেনের অপারেশন করতে হবে, আর সেই জন্য 20 লক্ষ টাকার প্রয়োজন। কাঞ্চনা দেবী জ্ঞানহীন অবস্থাতে হসপিটালের বেডের উপর পড়ে থাকে। পুষ্পা, আমাদেরকে এখনই 20 লক্ষ টাকা জোগাড় করতে হবে। মায়ের লকারে সোনা গহনা টাকা পয়সা কিছুই তো নেই। মা নিশ্চয়ই ওগুলো তোমাকে দিয়ে দিয়েছে। তুমি দয়া করে ওগুলো বিক্রি করে 20 লক্ষ টাকা জোগাড় করো। মা আমাকে কিছুই দেয়নি। মা ওগুলো কি করেছে আমি জানি না। আমার তো মনে হচ্ছে ওগুলো তুমি চুরি করেছো। আমি একটা টাকাও দিতে পারবো না বৌদি। তুমি তো জানো আমার বরের ব্যবসার অবস্থা এখন কেমন। মালতী শেষ পর্যন্ত তার বাবার দেওয়া সেই 1 বিঘা জমিটা বিক্রি করে দেয়, এবং সেই জমি বিক্রি করা টাকা দিয়েই তার শাশুড়ি মায়ের অপারেশন করা হয়। কিছুদিনের মধ্যে কাঞ্চনা দেবীর জ্ঞান ভালো মতো ফিরে আসে, কিন্তু এখনো পর্যন্ত সে হসপিটালেই ছিল। একদিন পুষ্পা এক গুচ্ছ কাগজ নিয়ে তার মায়ের কাছে আসে। মা, তোমার তো এখন জ্ঞান ফিরেছে। আমি খুব টেনশনে ছিলাম তোমাকে নিয়ে। তোমার যদি জ্ঞান না ফিরে আসতো তাহলে আমি খুব বিপদে পড়তাম। এই দেখো, আমি সব ডকুমেন্টস গুলো এনেছি। তুমি বলেছিলে না তোমার সমস্ত জমি জায়গা সম্পত্তি আমার নামে করে দেবে। এই কাগজগুলোতে তুমি সই করে দাও মা। এত বড় একটা বিপদ ঘটে গেল বলো, আবার কখন কি হয় তার তো কোনো ঠিক নেই। কাঞ্চনা দেবী তার মেয়ের কথা শুনে বুঝতে পারে তার মেয়ে তাকে নয়, শুধুমাত্র তার জায়গা জমি সম্পত্তিকে ভালোবাসে। অন্যদিকে কাঞ্চনা দেবীর ছেলে তাকে সবই জানিয়েছিল যে কিভাবে তার অপারেশনের টাকা জোগাড় করা হয়েছে। আমি এগুলোতে সই করব না। আমার জায়গা জমি সম্পত্তির অধিকারী আমার ছেলে আর বৌমা। তোকে যা যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। তোর মা হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর তুই এখনো পর্যন্ত শুধু সম্পত্তির কথাই ভাবছিস। তোর মতো মেয়েকে আমি কিভাবে যে গর্ভে ধারণ করেছিলাম, সব আমার জন্যই হয়েছে এসব। আমার সামনে থেকে তুই চলে যা। তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকা ভালো। যাকে আমি এতদিন ধরে এত কষ্ট দিয়েছি, এত লাঞ্ছনা বঞ্চনা দিয়েছি, সেই আজকে নিজের জমি বিক্রি করে আমাকে সুস্থ করে তুললো। বৌমা, আমি তোমার পায়ে ধরি, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা। শাশুড়ি মায়ের কথা শুনে মালতী হাউ হাউ করে কেঁদে ওঠে। সে তার শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়। অন্যদিকে পুষ্পা লজ্জায় তার মায়ের চোখের সঙ্গে চোখ মেলাতে পারে না, তাই সে সুযোগ বুঝে সেখান থেকে নিজের শ্বশুর বাড়িতে চলে যায়। কাঞ্চনা দেবী এখন তার ছেলে বৌমার সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে।